বুঝতে পারছো? প্রস্থেটিক গ্রুপ আর কিছুই না, এটা একটা অর্গানিক মলিকুল, কিন্তু এটা খুব টাইটলি বাউন্ড করে থাকে অ্যাকোএনজাইম পার্টের সাথে। এটাই মেইন কথা। বুঝতে পেরেছো সবাই? এরপরে 3 নাম্বার যেটা ক্লাসিফিকেশন, আমরা কোফ্যাক্টরকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা তো বলে দিলাম কোএনজাইম, একটাকে বলছি প্রস্থেটিক গ্রুপ, 3 নাম্বারটা ছিল মেটাল আয়ন অ্যাক্টিভেটর। মেটাল আয়ন অ্যাক্টিভেটর মানে কি? মেটাল আয়ন নামের ভিতরেই দেওয়া আছে মেটাল আয়ন। অ্যাক্টিভেটর কথাটার মানে কি? যে অ্যাক্টিভ করে, তাই না? অ্যাক্টিভেটর মানে কি? যে অ্যাক্টিভ করে। তাহলে যে প্রোটিন পার্টটুকুকে অ্যাকোএনজাইমকে অ্যাক্টিভ করবে যে মেটাল আয়ন, তাদেরকে আমরা বলবো হচ্ছিল মেটাল আয়ন অ্যাক্টিভেটর। তাহলে দেখো, মেটাল আয়নস দ্যাট আর নেসেসারি টু অ্যাক্টিভেট দ্য প্রোটিন পার্ট অফ দ্য এনজাইম ইজ কল্ড এ মেটাল আয়ন অ্যাক্টিভেটর। তাহলে মেটাল আয়ন যে কোফ্যাক্টরগুলি মেটাল আয়ন, তাদেরকে আমরা বলি মেটাল আয়ন অ্যাক্টিভেটর। আচ্ছা, তাহলে মেটাল আয়ন অ্যাক্টিভেটর এক্সাম্পল দেখো, মেটাল আয়ন দ্যাট আর নেসেসারি টু অ্যাক্টিভেট দ্য প্রোটিন পার্ট অফ দ্য এনজাইম। তাহলে যেসব ক্ষেত্রে মেটাল আয়নগুলি তোমার প্রোটিন পার্ট অফ দ্য এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য দরকার, কোফ্যাক্টর হিসেবে কাজ করার জন্য মেটাল আয়ন দরকার, তাদেরকে আমরা বলি মেটাল আয়ন অ্যাক্টিভেটর। দিস ইনক্লুড, এক্সাম্পল ইনক্লুড কি কি? পটাশিয়াম, আয়রন, দেখো ফেরাস আছে, ফেরিক আছে, হ্যাঁ, কপার, কোবাল্ট, তারপর জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর ক্যালসিয়াম, মলিবডেনাম, সবকিছু এগুলো অনেক সব বিভিন্ন এনজাইমের সাথে অনেক ধরনের বিভিন্ন রকমের মেটাল আয়ন অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, এক একটা এনজাইমে এক এক ধরনের জিনিস লাগে। এক্সাম্পলটা দেখো, পাইরুভেট কাইনেজ, প্রত্যেকটা নামে দেখো এএসই আছে। পাইরুভেট কাইনেজ এনজাইমের নামের শেষে এএসই আছে। Pyruvate kinase needs potassium and magnesium. Hexokinase needs magnesium. DNA polymerase needs zinc. The enzyme carbonic anhydrase. Carbonic anhydrase তোমরা চিনে ফেলেছো, তাই না? মনে আছে কোন রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করে? কার্বনিক অ্যানহাইড্রেজের নাম তোমরা পড়ে ফেলেছো খুব ডিটেইলসে। বলো তো কোন রিঅ্যাকশনটাকে তারা ক্যাটালাইজ করে? মনে আছে? কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, বাইকার্বনেট তৈরি করে। হ্যাঁ, সেটা হচ্ছে সেখানে যে এনজাইমটা লাগে, ভেরি গুড, সেটাকে আমরা বলি হচ্ছিল কার্বনিক অ্যানহাইড্রেস, সেই এনজাইমটা। হ্যাঁ, সেই তারও কিন্তু অ্যাক্টিভেশনের জন্য কি লাগে দেখো, তাদেরও অ্যাক্টিভেশনের জন্য লাগে হচ্ছিল জিঙ্ক। কার্বনিক অ্যানহাইড্রেস রিকোয়ার্স মেটাল আয়ন জিঙ্ক ফর ইটস অ্যাক্টিভিটি। এইটাই হচ্ছিল কোফ্যাক্টরের ক্লাসিফিকেশন। সবাই বুঝতে পেরেছো কোফ্যাক্টরের ক্লাসিফিকেশন? জি ম্যাম। আচ্ছা, তাহলে বলো তো কি কি? প্রথমটা ছিল কোএনজাইম, 2 নাম্বারটা হচ্ছিল প্রস্থেটিক গ্রুপ, 3 নাম্বারটা হচ্ছিল মেটাল আয়ন অ্যাক্টিভেটর, তাই তো? তাহলে কোফ্যাক্টর কয় রকম? কোফ্যাক্টর 3 রকম, কোএনজাইম, প্রস্থেটিক গ্রুপ, তারপর হচ্ছিল মেটাল আয়ন অ্যাক্টিভেটর। আচ্ছা, তোমরা সবাই তো বলতে পারবে তাই না যে এগুলি কাকে কোনটা বলি আমরা? সবাই বুঝতে পেরেছে না? আচ্ছা, আমি আবার একটু রিভিউ করে দেই। কোএনজাইমটা হচ্ছিল অর্গানিক মলিকুল যেটা লুজলি বাউন্ড থাকে, এবং তারা ভিটামিন থেকে আমরা এদেরকে পাই, এবং এরা ওয়াটার সলিউবল। ঠিক আছে, এটা হচ্ছিল কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এরাও অর্গানিক মলিকুল, কিন্তু তারা খুব টাইটলি বাউন্ড অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছিল ফার্মলি অ্যাটাচড থাকে, তাদেরকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। আর মেটাল আয়ন অ্যাক্টিভেটর নামের শেষেই বোঝা যায় যে এরা হচ্ছিল মেটাল আয়ন, তার মানে এরা কিন্তু ইনঅর্গানিক, দে আর নট অর্গানিক। তাহলে মেটাল আয়ন অ্যাক্টিভেটর তারা ইনঅর্গানিক মেটাল আয়ন, যাদেরকে লাগিয়ে হচ্ছিল এই অ্যাকোএনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য, তাদেরকে আমরা বলছি মেটাল আয়ন অ্যাক্টিভেটর। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, সেটা দেখলে তোমরা সেটা দেখলে আমরা পুরোপুরি প্রিন্সিপাল কম্পোনেন্টস অফ অ্যান এনজাইম, এনজাইমের কি কি অংশ, কি কি পার্ট, সেই জিনিসটুকু আমরা বুঝে যাব। আচ্ছা, ভালো কথা। এইখানে আচ্ছা একটু আগে বলে নেই, তারপরে বলছি। এনজাইমকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল এনজাইম, যার অনলি প্রোটিন পার্টটুকু দিয়েই তারা অ্যাক্টিভ, তাদের আর কোনো কোফ্যাক্টর লাগে না, তাদেরকে আমরা বলি সিম্পল এনজাইম। দেখো এনজাইমকে আমরা 2 ভাগে ভাগ করেছি। ডান দিকেরটা হচ্ছিল সিম্পল, তার মানে অনলি প্রোটিন ইজ এনাফ ফর দেয়ার অ্যাক্টিভিটি, তাদের কোনো কোফ্যাক্টরের হেল্প লাগে না। ঠিক আছে। আর
বাঁদিকে দেখো ওরা হচ্ছিল কমপ্লেক্স অর হলো এনজাইম, যাদের প্রোটিন পার্টের সাথে সাথে নন প্রোটিন পার্ট মানে কোফ্যাক্টরও লাগে অ্যাক্টিভ হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এনজাইম কে প্রথমে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা ছিল সিম্পল আর একটা ছিল কমপ্লেক্স, হ্যাঁ, বা হলো এনজাইম। সিম্পল এনজাইম কি, যে তাদের প্রোটিন পার্টটুকুই এনাফ, তাদের কোনো কোফ্যাক্টরের হেল্প লাগে না, তাদেরকে আমরা বলছি সিম্পল এনজাইম। আর কমপ্লেক্স আর হলো এনজাইম কাদেরকে বলছি, যাদের নিজেদের প্রোটিন পার্টটুকু তো লাগেই, তার পাশাপাশি একটা নন প্রোটিন কোফ্যাক্টর পার্ট লাগে, তাদেরকে আমরা বলছি কমপ্লেক্স এনজাইম অথবা হলো এনজাইম। ওই কমপ্লেক্স এনজাইম বা হলো এনজাইমকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই ভাগে না, মানে তাদের মধ্যে দুইটা অংশ। কমপ্লেক্স এনজাইম অথবা হলো এনজাইমের দুইটা পার্ট কি কি, অ্যাপো এনজাইম তার মানে প্রোটিন পার্ট, আর হচ্ছিল কোফ্যাক্টর যেটা নন প্রোটিন পার্ট, তাই তো? হলো এনজাইম বা কমপ্লেক্স এনজাইমের দুইটা অংশ কি কি, দুইটা অংশ, একটা হচ্ছিল প্রোটিন পার্ট যেটাকে আমরা অ্যাপো এনজাইম বলি, আর একটা হচ্ছিল কোফ্যাক্টর যেটার সাহায্য তাদের লাগে। কোফ্যাক্টরকে আমরা মোটামুটি আবার দুই ভাগে ভাগ করি, এখানে তিন ভাগে ভাগ না করে দুই ভাগে ভাগ করেছি, কেন? কারণ এরা জাস্ট কিভাবে বাউন্ড সেই হিসাবে তারা দুই ভাগে ভাগ করেছে, একটাকে বানিয়েছে লুজলি বাউন্ড আর একটাকে বানিয়েছে টাইটলি বাউন্ড। বুঝছো, এইখানে এই ফিগারটাতে কোফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করেছে কিভাবে, একটা হচ্ছিল কোএনজাইম যারা লার্জ এবং লুজলি বাউন্ড, আর প্রস্থেটিক গ্রুপ যেটা হচ্ছে স্মল কিন্তু টাইটলি বাউন্ড, ইউজুয়ালি টাইটলি বাউন্ড টু অ্যাপো এনজাইম। মানে বাইন্ডিং এর ভিত্তিতে কোফ্যাক্টরকে তারা দুই ভাগে ভাগ করেছে, ঠিক আছে? বাইন্ডিং এর ভিত্তিতে কোফ্যাক্টরকে এই ছবির মধ্যে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছিল কোএনজাইম যারা লার্জ অর্গানিক মলিকুল এবং লুজলি বাউন্ড, আর কোফ্যাক্টর যারা হচ্ছিল তোমার টাইটলি বাউন্ড এবং ইনঅর্গানিক মলিকুল অর অ্যাটম, মানে তোমার ইয়ে হতে পারে মেটাল আয়ন অথবা অর্গানিক মলিকুল হতে পারে, মানে বাইন্ডিং এর ভিত্তিতে টাইটলি বাউন্ড হলে প্রস্থেটিক গ্রুপ, লুজলি বাউন্ড হলে কোএনজাইম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্তই আমাদের কোএনজাইম, কোফ্যাক্টর এবং অ্যাপো এনজাইম। এখন আমরা একদম নতুন একটা টপিক পড়বো, দ্য সাবস্ট্রেট এনজাইম বাইন্ডিং। হ্যাঁ, এইটা পড়ার আগে তোমাদেরকে একটুখানি বলে নেই, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? না ম্যাম। জি ম্যাম। এখন দেখতে পাচ্ছ? ম্যাম স্ক্রিনে শীট বাট আপনার আইডিতে হলো আপনার ঠিক আছে। আচ্ছা, আমি আসলে স্টপ শেয়ারিং করতে চাচ্ছি না, আগে যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদেরকে তোমাদের পরীক্ষার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমাকে কি দেখা যাচ্ছে না এখন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, বলেন ম্যাম। আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের তো আসলে মানে ইতিমধ্যে আমি মিড টার্মের আগে যে কোনো কোর্সে 3টা থেকে 4টা পরীক্ষা ক্লাস টেস্ট নেই, হ্যাঁ, তো তোমাদের 3টা বা 4টা ক্লাস টেস্ট নেই যখন, তখন তোমাদের অ্যাটলিস্ট মিড টার্মের আগে আমি 2টা, মিড টার্মের পরে 2টা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? 4টা। আর যদি সামহাও 4টা না নিতে পারি, এটা কখনো হয় না ইউজুয়ালি, সেটা হচ্ছে তাহলে ধরো তোমার, তাহলে যেটা হয় যে তোমার মিড টার্মের আগে ধরো 2টা নিলাম, ফাইনালের সময় একটা নিলাম, বা মিড টার্মের আগে একটা, ফাইনালের মানে মিড টার্মের পরে 2টা, হ্যাঁ। তো মানে আমার এটা হচ্ছিল মিড টার্মের আগে 2টা, মিড টার্মের পরে 2টা, তার মধ্যে থেকে আমি বেস্ট 3 কাউন্ট করে সেইটাকে মানে বেস্ট 3টা কাউন্ট করি, ঠিক আছে? তাহলে এখানে একটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা, তো তোমাদের তো মিড টার্মের আগে আর আমরা খুব বেশি সময় পাচ্ছি না মনে হচ্ছে, তাই না? তারপরেও মিড টার্মের আগে আমরা কয়টা ক্লাস পাচ্ছি বলো তো? ম্যাম এই যে ঈদের বন্ধ ছাড়া আমরা আরো 4টা ক্লাস পাচ্ছি। 4টা ক্লাস মনে হয় না, 3টা কি? আমাদের কালকে বিধু স্যার বললেন 3টা ক্লাস পাচ্ছি, যদি আমরা ঈদ সহ 4টা, মানে ঈদেরটা তো অফ থাকবে, ঈদেরটা ছাড়া 4টা হবে। আর ম্যাম যারা রেগুলারে আছে তারা তো ম্যাম ওদেরকে নিয়ে সব, যারা রেগুলার আছে তাদের তো ঈদের কোনো সমস্যা নেই ম্যাম, ঈদেরটা সমস্যা আমাদের। তো স্যার এটা বলছে যে তোমরা যদি ফ্যাকাল্টির সাথে কথা বলে তোমাদের এই ক্লাসটা যদি কোনো একদিন কোনো ভাবে তারা যদি নিতে চায়, তাহলে তোমাদের ওই যে সিলেবাস কভার করে দেবে। একটা ক্লাস পাও, 4টা ক্লাস এনাফ তোমাদের মিড টার্মের আগে। আমার কোর্সের জন্য
না ম্যাম, 3টা পাচ্ছি ম্যাম, রেগুলারে 4টাই পাচ্ছে, বাট আমরা 3টা পাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা ঈদের জন্য আমাদের এই যে নেক্সট ফ্রাইডে আমি তো তাই জানতাম যে তোমরা 3টা পাচ্ছ, কে বললো 4টা পাচ্ছে? আমি যতদূর জানি তোমরা 3টা উইক পাচ্ছ, 3টা ফ্রাইডে পাচ্ছ আর কি, হ্যাঁ? তো 3টা ফ্রাইডে তো আমার অসুবিধা নাই। আমার যেটা এই তোমাদেরকে 3টা ফ্রাইডেতে অল্প করে ছোট করে, খুব কঠিন কিছু হবে না, কারণ এবার তো নতুন প্ল্যাটফর্মে অনলাইন ক্লাস তো আমাদের সবার জন্যই নতুন। মানে ছোট করে অল্প করে হলেও তোমাদের একটা নিতে চাই, মানে 3টা ক্লাসের মধ্যে 2টা ক্লাসে আমি তোমাদের একটা কুইজ নিতে চাই, ক্লাস টেস্ট সিটি। জি ম্যাম, জি ম্যাম। তাহলে তাহলে সেইটা মানে কবে আমি ডেট থেকে তাহলে হ্যাঁ ম্যাম, দেন সমস্যা নেই ম্যাম। সেটা ঠিক আছে। তাহলে মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমার 3টা ফ্রাইডেতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের জন্য প্রবলেম, মানে তোমাদেরও প্রবলেম হওয়ার কিছু নাই, কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। আমি যেটা চাচ্ছি যে 3টা ফ্রাইডের মধ্যে 2টা ফ্রাইডেতেই 2টা ক্লাস টেস্ট নিয়ে তাহলে আমি করব। তাহলে তোমাদের মিড টার্মের আগে 2টা ক্লাস টেস্ট হয়ে যাবে, তারপরে মিড টার্মের পরে আমি আবার 2টা নিলে তোমাদের 4টা ক্লাস টেস্ট। যত বেশি ক্লাস টেস্ট দিবা তত তোমাদের পড়াটাও ক্লিয়ার হবে। আবার আরেকটা হচ্ছিল তাহলে যে বেস্ট 1 বা বেস্ট 2 কাউন্ট করা, এটা আমার জন্য ইজিয়ার হবে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে তোমাদের হচ্ছে 25-এ ক্লাস টেস্ট, তাই না? তাহলে 25, হ্যাঁ 25 হলে তাহলে 10 করে নিব, হচ্ছে হলো 10 করে নিব আমি 2টা, আর 10 করে আমি নিব, তারা 25, আমি ভুলে গেছি, 10 আর 15 এরকম করে মনে হয় নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেটা দেখা যাবে কিভাবে করে নেওয়া যায়। কোনো অ্যাসাইনমেন্ট দিবেন না? হ্যাঁ, আমি ওই যে 5-এর অ্যাসাইনমেন্ট দিই, 5 মাসের অ্যাসাইনমেন্ট দিই, তাহলে 20 থাকে আমার কাছে ক্লাস টেস্টের জন্য। তাহলে সেইটা হচ্ছে তোমাদের, আমি 10 করে যদি 4টা নেই তাহলে তোমাদের বেস্ট 2 কাউন্ট হবে। ঠিক আছে? জি ম্যাম। বেস্ট 2 ম্যাম, কাউন্ট। ওকে ম্যাম সিটিটা ম্যাম কম নিয়ে ম্যাম অ্যাসাইনমেন্টটা দেওয়া যায় না? না, অ্যাসাইনমেন্টটা তোমাদের সিটিতে কোনো সমস্যা নাই, আমি সিটিতে কোনো কঠিন কোশ্চেন করি না, যা পড়ানো যায় সে, ধরো এখনো আমি একটা সিটি নিয়ে নিতে পারি। যদি তোমাদের ক্লাস ক্লিয়ার থাকে তাহলে মানে তোমাদের পারতে অসুবিধা হওয়ার কথা না, এরকম ভাবেই আমি এরকম কোশ্চেনই করি। ঠিক আছে? ইভেন তুমি যদি খুব মুখস্থ করে আসো তাতেও খুব বেশি লাভ হবে না টাইপের কোশ্চেনই আমি হয়তো করবো, হ্যাঁ? যে তোমাদের পড়াটা বুঝতে হবে মেইনলি, কিছু এক্সাম্পল কিছু এগুলো তো মুখস্থ করাই লাগবে, ওখানে করার কিছু নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছিল আমি কি অ্যাসাইনমেন্ট খুব বেশি দিতে চাই না, কারণ ওই অ্যাসাইনমেন্ট দেখাদেখি করে কোনো রকম করে গুগলে সার্চ দিয়ে ওইভাবে করেই তোমরা পড়ে আনো, মানে ওটার পিছনে তোমাদের নিজেদের ইনপুট খুব কম হয়, বুঝতে জি পারছো? ম্যাম। সেই জন্য ওইটা করে আসলে তোমাদের লাভ হয় যদি তোমরা মানে সিরিয়াসলি অনেস্টলি অ্যাসাইনমেন্ট করো। সেটা তো আসলে করো না আমি জানি, এত বছরের একটা এক্সপিরিয়েন্স আমার আছে। ওই দেখা দেখি করে অথবা গুগলে একটা সার্চ দিয়ে, টপিকটা সার্চ দিয়েই তোমরা দেখা যায় যে ওইটাই লিখে আনো। ইভেন তোমরা ওই ইন্টারলিঙ্কিং সবকিছুই জাস্ট কপি করে উইকিপিডিয়ার কপি ভার্সনটা দিয়ে দিলা না হয়, হ্যাঁ? তো ওইটা করা না করা, আর যদি আমি ফিজিক্যাল ক্লাস নিতাম তাহলে হাতে লিখে যদি করেও আনতো তাহলে কি হতো, হাতের লেখা প্র্যাকটিস ছাড়া আর কিছু না, আরেকজনেরটা দেখে দেখে হাতের লেখা প্র্যাকটিস করে লিখে নিয়ে আসলাম। ম্যাম এবারে তো অনলাইন ক্লাস, এবারে ম্যাম অ্যাসাইনমেন্ট একটু বেশি দিলে মনে হয় ভালো। না, তোমার অ্যাসাইনমেন্ট বেশি দিলে, তুমি অনলাইন ক্লাস হলে তুমি অ্যাসাইনমেন্টটা কিভাবে করবা? তুমি গুগলে সার্চ দিবা, তাই না? তুমি নিজে চিন্তা করো তুমি অ্যাসাইনমেন্টটা কিভাবে করবা। তোমার জায়গায় আমি হলো গুগলে সার্চ দিয়েই করতাম, তো যে কেউ তাই করবে, তাই না? তুমি কি জিনিসটা পড়বা, তুমি কি জিনিসটা পড়ে শিখবা, তোমার মিড টার্মে কোনো হেল্প হবে, তোমার ফাইনালে কোনো হেল্প হবে? তোমাদের যদি মনে হয় যে হেল্প হবে, তোমরা রাইট, তাহলে আমি সেটাও করতে রাজি আছি, কিন্তু আমাকে আগে তোমরা এক্সপ্লেন করে প্রুফ করো যে কিভাবে তোমরা রাইট। না ম্যাম, আমরা রাইটস না। না, ও যে মেয়েটা কথা বলছিল তোমার নাম কি? ম্যাম সুলতানা সালমা। হ্যাঁ, বুঝি নাই। সুলতানা সালমা। আচ্ছা, সালমা। হ্যাঁ সালমা, তোমার কি মনে হয় যে যদি আমি অ্যাসাইনমেন্ট বেশি দেই, তুমি নিজে কি তোমার কোনো হেল্প হবে তাতে? না ম্যাম পড়াতে বা নিজের মানে প্রিপারেশনে কোনো ক্ষেত্রে বেশি হেল্প হলে আমি তোমার মানে তোমার কথাও আমি মানতে রাজি আছি, কিন্তু তার আগে প্রুভ মি রং, যে আমি ভুল তুমি ঠিক। না না ম্যাম, আমি রং, ব্যাপারটা ঠিক আছে। গুগলে সার্চ দেওয়া দিয়ে লেখা
তার জন্য 5 মার্কস দিচ্ছি, ওইটাই অনেক বেশি, বুঝছো? তো যাই হোক, তো সেইটা 5 মার্কসের হবে অ্যাসাইনমেন্ট, আর আরেকটা হচ্ছিল বাকি 20 মার্কস হবে হচ্ছিল ক্লাস টেস্ট। সেই ক্লাস টেস্ট আমি 20 মার্কস আমি তিনটা অথবা 4টাতে নিব, হ্যাঁ? তাহলে 10 মার্কস করে 4টা যদি নেই তাহলে তার থেকে আমি বেস্ট 2 কাউন্ট করব, বেস্ট 2 কাউন্ট করব, 20 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের একটা পরীক্ষা হবে, মানে নেক্সট ক্লাস মানে কি ঈদের পরের যেটা পাচ্ছি আমরা, তাই না? জি ম্যাম। ঈদের পরে, ঈদের পরে 7 তারিখ পরে। ঈদের 7 তারিখ কি ফ্রাইডে? হ্যাঁ ম্যাম, অগস্টের 7 তারিখ ফ্রাইডে। তো 7 অগাস্ট- তারিখ জি ম্যাম। অগস্টের 7 তারিখ ফ্রাইডে নাকি? আচ্ছা, অগস্টের 7 তারিখ আমার জন্মদিন, আমি তো ভাবছিলাম যে ছুটির মতো করব। হ্যাঁ ম্যাম শুভ বলো। ঠিক আছে, অগস্টের 7 তারিখে যদি আমাদের ঈদের পরে ফার্স্ট ইটা পরে কি বলে ফ্রাইডেটা পরে, তাহলে ওই দিন আমাদের একটা ক্লাস পরীক্ষা হবে। শোনো, তোমাদের আগে মানে যে কারণে কথাগুলি বলা সেটা হচ্ছিল তোমাদের অনলাইনের যেহেতু আমাদের নেওয়া ক্লাস টেস্ট বা পরীক্ষা নেওয়া, এই জিনিসটা কিন্তু অনেক ইজি হবে। কারণ হচ্ছে আমি তো তোমাদেরকে লিখতে দিব, তারপর সেটা চেক করব, এটা পারবো না। ঠিক আছে, তোমাদের আমি লিখতে তাও একটু দিতে চাই, কারণ হচ্ছিল মিড টার্মে তো সেই ফাইনালি লিখতেই হবে, ফাইনালে তো লিখতেই হবে, তাই তো? কিন্তু আমি অ্যাটলিস্ট 7 তারিখে যে টেস্টটা নিব সেখানে তোমার ছোট কোশ্চেন, তারপরে চুজ বিটুইন টু, মানে ধরো টিক টিক মার্ক দেওয়া, এই ধরনের সোজা কোশ্চেনই হবে। ঠিক আছে, জি ম্যাম। প্রথম যেটা নিব সেটা আমি গুগল ডকসে বা গুগল ফর্মে এই ধরনের কিছুতে প্রথমটা নিতে চাই। সেই কারণে ওখানে তোমার খুব বেশি লিখতে হবে না, হয় তোমার ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, অথবা মানে টিক মার্ক থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, এই ধরনের হবে। ঠিক আছে ম্যাম জি, ma'am। মাল্টিপল চয়েস হয় না? হ্যাঁ, বুঝি না। ম্যাম মাল্টিপল চয়েস কোশ্চেন হয় না? হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন, সেটা টিক মার্ক মানে ওটাই বলতে চাচ্ছি যে মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপর ছোট শূন্যস্থান, তারপর ট্রু ফলস, এই ধরনের কোশ্চেনটাই থাকবে অ্যাটলিস্ট প্রথম ক্লাস টেস্টটা। ঠিক আছে, ওটা আমরা একবার নিয়ে নিলে তারপর আমি আসলে বুঝবো যে তোমাদের মানে পরেরটা কিভাবে লিখিত নেওয়া যায়। ঠিক আছে জি ম্যাম। সবাই, তাহলে নেক্সট 7 তারিখে সকালে আমরা প্রথমে একটা ক্লাস টেস্ট নিব। দ্যাট উইল বি ভেরি ইজি, খুব সোজা, খুব অল্প সময় লাগবে। তোমরা সবাই একটা টাইমার দেওয়া থাকবে, ওইটা মধ্যে তোমরা ক্লাস টেস্টটা দিয়ে তারপর আমরা বাকি ক্লাস করব। ক্লিয়ার সবাই? আজকে কি জি, আমাদের ma'am। এর আগে তো লাস্ট ক্লাস না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে সবাই পরীক্ষার নোটিশটা 25 জন আছো, বাকি যারা নাই তাদেরকেও একটু জানিয়ে দিবে। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আমাদের এক্সাম টাইম তো দেয়া থাকবে, তো সেই টাইমে যদি আমাদের নেট প্রবলেম হয় বা যেমন আমাদের তো ওয়াইফাই যদি না থাকে, কারেন্ট চলে যায়, তখন সেক্ষেত্রে আমরা এক্সামটা কিভাবে দিব? তখন তুমি আমাকে পার্সোনালি জানাবা, সবার তো আর এটা হওয়ার কথা না বা উচিত না, কিন্তু ওই টাইমের ভিতরেই আসলে দিতে হবে। ঠিক আছে, একটা টাইমার দেওয়া থাকবে, ওর মধ্যেই তোমাদের আসলে দিতে হবে, না হলে তোমাদের ডিলে কাউন্ট হবে। ঠিক আছে, এখন যদি কারোর ওই সময় কোনোভাবেই সম্ভব না হয় তাহলে তারা আমাকে ফোনে জানাবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তখন আমি তাদেরকে আর অন্য কোনো একটা অল্টারনেট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কিন্তু সবাই ট্রাই করো অ্যাটলিস্ট যে 10 মিনিট যেন তোমরা দিতে পারো, করতে পারো। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আমাদের অরবিটে তো বিভিন্ন রকমের সমস্যা হয়, সবাই জয়েন করতে পারে না, শুনতে পারে না। এখন তো দেখছি এই যে গুগল মিটে তো কোনো সমস্যা হচ্ছে না, সবাই শুনতে পাচ্ছ না? জি ম্যাম। তো আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, আর যদি হয় তখন তোমরা আমাকে ওটা পার্সোনালি জানাবা, আমি হয়তো মেইল করতে বলবো বা কিছু একটা করতে বলবো। ঠিক আছে জি ম্যাম। ম্যাম, যখন সিটিটা নেবেন ক্লাসের শেষের দিকে নিয়েন, কারণ অনেকে আসলে ক্লাসে আসতে একটু হয়তো 10-15 মিনিট লেট হয়। সো ক্লাসের শেষের দিকে নেওয়া হয় তাহলে ম্যাম সবাই অ্যাটেন্ড করতে পারবে। তোমরা যেদিন পরীক্ষা সেদিন সবাই একটু ঠিক টাইমে আসতে পারবে না, এই জন্যই তো আমি ক্লাসের শুরুর দিকে নিব। ম্যাম আমরা তো ট্রাই করি সবাই ক্লাস টাইমে আর ঠিক আছে, ma'am। সেটাই, তোমার যদি আজকে বিসিএস পরীক্ষা হইতো বা কোনো বড় কোনো এসএসসি পরীক্ষা হইতো তাহলে কি তুমি ক্লাস 8টার সময় কি প্রেজেন্ট থাকতা না? জি, প্রেজেন্ট ma'am, থাকতে জি, ma'am। থাকতে পারা যাওয়া উচিত। হ্যাঁ, সেই জন্য আমি একদম ক্লাসের শুরুতে ঠিক 8টার সময় নেওয়ার চেষ্টা করব।
ম্যাম অরবিটে না হলে আমরা পারবো। হুম? ম্যাম যদি অরবিটে না হয় তাহলে দেখা যায় অরবিটে কানেক্ট হতে আমরা শুনি না, বিভিন্ন প্রবলেম দেখা যায়। আর যদি আমরা সরাসরি অন্য একটা অ্যাপসে, যেমন এখন মিটে করা হচ্ছে, তো এরকম যদি হয় তাহলে সুবিধা হবে। আমরা মিটিং করব, কিন্তু অরবিটে আবার সবার যেতে হবে, না হলে তো ধরো তোমাদের অ্যাটেন্ডেন্স, আমার অ্যাটেন্ডেন্স কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা সবাই 8টার সময় অরবিটে জয়েন করব। জয়েন করে আমি সাথে সাথেই একজনও যদি থাকে তাহলে তাকে আমি গুগল মিটের ইটা দিয়ে দিব, লিংকটা দিয়ে দিব, ঠিক আছে? অরবিটেই তো ম্যাম আমরা জয়েন করতে পারি না, অনেক কষ্ট করে হয়ে যায়। আচ্ছা, না সমস্যা নাই, যদি 2-1জনও জয়েন করতে পারে তাদেরকে আমি গুগল মিটের এই যে এখানে যে ক্লাস করছো এইটার লিংক দিয়ে দিব, সেই মিটিং এর লিংকটা কপি করে দিয়ে দিব। তখন সে তোমাদের সবার সাথে শেয়ার করবে, বাস তখন তোমরা জয়েন করলে, সবাই যখন জয়েন করবে তখনই আমি সাথে সাথে প্রথমে পরীক্ষাটা নিয়ে তারপর পড়াশোনা শুরু করবো, ওকে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছিল তোমাদের এক্সামের কথাটা। হ্যাঁ, এখন আমরা পড়বো হচ্ছিল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এনজাইম সাবস্ট্রেট বাইন্ডিং। সবাই দেখতে পাচ্ছ এনজাইম সাবস্ট্রেট বাইন্ডিং, দ্য সাবস্ট্রেট এনজাইম বাইন্ডিং, তাই না? ম্যাম একটা জি, প্রশ্ন ম্যাম। ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম এই যে সিটিটা নিবেন আগামী ক্লাসে, ওই সিটি টপিকটা হ্যাঁ, সেটা টপিকটা আজকে পড়ানোর পরে আমি দিয়ে দিই কতটুকু, ঠিক আছে? আসলে এখন পর্যন্ত যতটুকু পড়েছি এর মধ্যে আসলে 2টা সিটি হয়ে যেতে পারে, 2টা না হোক 1.5টা পড়া তো হয়েই গেছে। হ্যাঁ, তো আমি পুরোটা থাকবে না, শুরুর দিকের কিছু টপিকস দিয়ে একটা করব, আবার হচ্ছিল এই শেষের যেটুকু আছে সেটুকু দিয়ে আবার আর একটা করবো। হ্যাঁ, জি ম্যাম। তাহলে জি ম্যাম। দেখো, তাহলে এনজাইমের সাথে তো সাবস্ট্রেটটা বাইন্ড করে, তাই না? রিঅ্যাকশনের শুরুতে কি হয়, সাবস্ট্রেটটা গিয়ে এনজাইমের সাথে বাইন্ড করে, তাহলেই সে প্রোডাক্টে কনভার্ট হতে পারে, তাই তো? এটা খুব কমন একটা কথা যে সাবস্ট্রেট গিয়ে এনজাইমের সাথে বাইন্ড করে প্রথমে কি করে, ইএস কমপ্লেক্স তৈরি করে। তাহলে সেইখানে কিভাবে সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড করে, সে বাইন্ডিং এর 2টা মডেল প্রপোজ করা আছে। অরিজিনালি 2 models were proposed to explain how an enzyme binds its substrate. তাহলে অরিজিনালি 2টা মডেল প্রপোজ করা আছে যে কিভাবে সাবস্ট্রেটটা এনজাইমের সাথে বাইন্ড করে, ঠিক আছে? একটা মডেলের নাম হচ্ছে লক এন্ড কি মডেল। তোমাদেরকে আমি পড়ানোর শুরুতেও বলেছিলাম যে এনজাইমের সাথে যে সাবস্ট্রেট বাইন্ড করে এটা লক এন্ড কির মতোই এতটাই স্পেসিফিক। তার মানে কি, এনজাইমের শেপ, এনজাইমের পুরাটা শেপ না, এনজাইমের কোথায় গিয়ে সাবস্ট্রেট বাইন্ড করে, অ্যাক্টিভ সাইটে, তাই না? পুরো এনজাইমে তো আর সাবস্ট্রেট বাইন্ড করে না, বাইন্ড করে কোথায়, অ্যাক্টিভ সাইটে। তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপ আর সাবস্ট্রেটের শেপ খুব সুন্দরভাবে মিলে যায়, কমপ্লিমেন্টারি, মানে সুন্দর, মানে হুবহু মিলে যায় বা একটা আরেকটার সাথে যায়, এরকম শেপ থাকে, এবং তখন সাবস্ট্রেটটা এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে যায়। কিরকম সেটা হচ্ছিল, আমরা মানে খুবই হাইলি স্পেসিফিক, তাই তো? সাবস্ট্রেটের শেপ এবং এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপ সুন্দরভাবে মিলে যায় এবং তারা একদম সাবস্ট্রেটটা গিয়ে এনজাইমের সাথে খাপে খাপে বসে যায়, সেটাকে আমরা বলি লক এন্ড কি মডেল। এটা কিরকম স্পেসিফিক, এটা হচ্ছিল একটা লক, মানে তালার ভিতরে কিটা যেরকম, চাবিটা যেরকম একদম স্পেসিফিক, চাবিটা সুন্দর মতো তালার ওই যে ছিদ্র দিয়ে ঢুকে যাচ্ছে এবং খুলতে পারছে, যেরকম স্পেসিফিক। সব চাবি তো ঢুকবে না তালার ভিতরে, তাই না? কারণ তাদের শেপে মেলে না। যে চাবিটা তালার জন্য স্পেসিফিক শুধুমাত্র সেই সুন্দরভাবে ঢুকে যায় এবং তালাটা খুলতে পারে। কেন? কারণ তাদের আকারে মিলে যায়, সেই কারণে সে তালার ভিতরে ঢুকতেও পারে এবং তাকে আনলকও করতে পারে, তাই তো? তো এরকমই এই মডেলটার নাম দ্য লক এন্ড কি মডেল। তার মানে এই মডেলেও সাবস্ট্রেটটা এনজাইমের সাথে এত সুন্দর শেপে মিলে যায়, আকারে মিলে যায়, যে তারা একদম সোজা গিয়ে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে যেতে পারে, ঠিক আছে? দ্য লক এন্ড কি মডেল প্রপোজড বাই এমিল ফিশার ইন 1894। দেখো, এটা প্রায় 150 বছরেরও আগে কিন্তু এই লক এন্ড কি মডেলটা প্রপোজ করেছিল এমিল ফিশার নামে একজন বিজ্ঞানী। ওনার কি, অ্যাকর্ডিং টু দ্য মডেল, এই মডেল অনুযায়ী দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম ইজ কমপ্লিমেন্টারি ইন শেপ অ্যান্ড ফিট টুগেদার লাইক এ কি ইনটু ইটস লক।
তাহলে এই মডেল অনুযায়ী একটা এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেট এরা এত সুন্দর কমপ্লিমেন্টারি শেপের দিক থেকে, আকারের দিক থেকে এত সুন্দর মিল যে তারা একজন আরেকজনের ভিতরে খুব সুন্দরভাবে ফিট করে যায় মানে কি, মানে সুন্দরভাবে মাপে মাপে খাপে খাপে বসে যায়, ঠিক আছে, ফিট করে, খুব পারফেক্টলি ফিট করে। এবং কিভাবে যেরকম একটা চাবি তার লকের ভিতরে ফিট করে সেরকম সাবস্ট্রেটটাও এনজাইমের অ্যাক্টিভ সাইটের ভিতরে একদম পারফেক্টলি ফিট করে। দ্য টু শেপস আর কনসিডার্ড অ্যাজ রিজিড অ্যান্ড ফিক্সড, এবং এখানে এই মডেল অনুযায়ী এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপটাও ফিক্সড এবং রিজিড মানে কি শক্ত, সেটা কোনো মুভ করা বা নড়াচড়া করা বা ফ্লেক্সিবল না। এবং সাবস্ট্রেটের শেপটাও একদম রিজিড এবং ফিক্সড, একদম নির্দিষ্ট, ওটার আর কোনো চেঞ্জ হবে না। and perfectly fit each other when brought together in the right alignment, এবং যখন তারা ঠিকভাবে কাছে আনা হয় তখন একজন আরেকজনকে পারফেক্টলি ফিট করে। বুঝতে পারছো লক এন্ড কি মডেলটা? এনজাইমের শেপ এবং এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপ এবং সাবস্ট্রেটের শেপ এত সুন্দর পারফেক্টলি কমপ্লিমেন্টারি যে সে তারা একজন আরেকজনকে একদম সুন্দরভাবে খাপে খাপে বসে যাচ্ছে, ঠিক আছে। কিরকম, কি ধরনের, যেরকম একটা চাবি তালার জন্য নির্দিষ্ট তাদের শেপ একদম হুবহু এক, সেই কারণে তারা ঢুকতে পারে এবং আনলক করতে পারে, সেরকমই একটা সাবস্ট্রেট সেই এনজাইমের অ্যাক্টিভ সাইটের জন্য একদম নির্দিষ্ট ফিক্সড এবং রিজিড, শক্তভাবে ফিক্সড, একদম তারা একদম খাপে খাপে বসে যেতে পারে। সেটাকে আমরা বলি হচ্ছিল লক এন্ড কি মডেল। ছবিটা দেখো, এই যে নিচের হলুদটা হচ্ছিল এনজাইম, এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপটা দেখো আর সাবস্ট্রেটের শেপটা দেখো। যখন রাইট অ্যালাইনমেন্টে আমরা রাখছি একদম হুবহু খাপে খাপে গিয়ে জাস্ট স্ট্রেট বসে গেল, তাতেই হয়ে গেল এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তার মানে এনজাইম আর সাবস্ট্রেট বাইন্ড করে কি হয়, এটা ইএস কমপ্লেক্স। ইতে এনজাইম, এস এ সাবস্ট্রেট, দুইটা বাইন্ড করলে ওটাকে আমরা কি বলি, ইএস কমপ্লেক্স। ছবিটা দেখে বুঝতে পারছো লক এন্ড কি মডেল? একদম পারফেক্টলি এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে এনজাইমের অ্যাক্টিভ সাইটের শেপ, আকার এবং সাবস্ট্রেটের আকার একদম হুবহু সেম, কমপ্লিমেন্টারি, সেই জন্য তারা একজন আরেকজনকে পারফেক্টলি ফিট করে বসে গেল, ঠিক আছে। এইটা হচ্ছিল তোমার লক এন্ড কি মডেল। সবাই বুঝতে পারছো? জি ম্যাম। এখানে কঠিন কিছু নাই, আমি তাও একটু হাত দিয়ে দেখাই। সেটা হচ্ছিল, আমাকে দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা যদি এনজাইমের অ্যাক্টিভ সাইট হয়, হ্যাঁ, এনজাইমের অ্যাক্টিভ সাইটের যে শেপটা আর এইটা যদি সাবস্ট্রেট হয়, তারা এতটাই সুন্দরভাবে একজন আরেকজনকে ফিট করে যে তারা শুধু সরাসরি গিয়ে বসে গেলেই হলো, ঠিক আছে। তারা এত সুন্দর একজন আরেকজনকে ফিট করে যে জাস্ট ঢুকে বসে গেল, তাতেই হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে লক এন্ড কি মডেল। এখন আরেকটা মডেল যেটা পড়বো সেটা হচ্ছিল ইনডিউসড ফিট মডেল। ইনডিউসড ফিট মানে কি? ইনডিউসড কথাটার অর্থই হচ্ছিল প্রভাবিত হওয়া। ইনডিউসড ফিট মডেল মানে হচ্ছিল প্রভাবিত হওয়া, ইনডিউসড মানে প্রভাবিত হওয়া। এই মডেলটা পরবর্তীতে তোমার আবিষ্কার হয়েছে, পরবর্তীতে প্রপোজড হয়েছে, কারণ সে অনেক পরে 1958-এ দ্য ইনডিউসড ফিট মডেল ওয়াজ প্রপোজড বাই ড্যানিয়েল ই কশল্যান্ড জুনিয়র ইন 1958। তার মানে লক এন্ড কি মডেলের প্রায় 100 বছর পরে এই জিনিসটা, এই নতুন মডেলটাকে আবিষ্কার মানে প্রপোজ করা হয়েছে। এবং এটা কে আবিষ্কার করেছে? এটা হচ্ছিল ড্যানিয়েল ই কশল্যান্ড জুনিয়র, ঠিক আছে, জিআরএ জুনিয়র বোঝা যায়, হ্যাঁ, ড্যানিয়েল ই কশল্যান্ড জুনিয়র, উনি 1958-এ এই মডেলটা প্রপোজ করেছেন। এই মডেল অনুযায়ী it states that the binding of substrate induces a conformational change in the active site of the enzyme. The active site of the enzyme assume a shape that is complementary only after the substrate is bound. এই মডেলটা অনুযায়ী সাবস্ট্রেটের সাথে অ্যাক্টিভ সাইটের অবশ্যই মিল থাকবে, কিন্তু হুবহু খাপে খাপে মিল না। মিল থাকবে সাবস্ট্রেট এসে অ্যাক্টিভ সাইটে বসার পরে অ্যাক্টিভ সাইট কি করবে, যখন সাবস্ট্রেট এসে বাইন্ড করবে তখন অ্যাক্টিভ সাইট কি করবে, তার সাবস্ট্রেটের মাপে মাপে নিজেদেরকে ইনডিউস করে, নিজেদেরকে একটুখানি স্লাইড চেঞ্জ করে, কনফরমেশনাল চেঞ্জ করে সাবস্ট্রেটের মাপে মাপে হয়ে যাবে। বুঝতে পারছো? একদম হুবহু এক না। কি হবে, সাবস্ট্রেট বাইন্ড করার পর সাবস্ট্রেট এনজাইমকে প্রভাবিত করবে যে তুমি আমার মাপে চেঞ্জ হয়ে নাও। সেই কারণে
দেখো সাবস্ট্রেট যখন এই ছবিটা দেখো, দেখো এনজাইমের শেপটা সাবস্ট্রেটের শেপের সাথে হুবহু একরকম না, কিন্তু একটু এলোমেলো, তাই না? সাবস্ট্রেট এসে আগে বাইন্ড করবে, এই কথাটা অবশ্যই মনে রাখবে যে আগে সাবস্ট্রেট বাইন্ড করবে, কোনো রকম একটু বাইন্ড করবে। এনজাইম কি করবে, নিজেকে সাবস্ট্রেটের মাপে মাপে একটুখানি কনফরমেশনাল চেঞ্জ করে একদম হুবহু খাপে খাপে, দেখো ইএস কমপ্লেক্স কিন্তু কোনো ডিফারেন্স নাই। লক এন্ড কি মডেলের ইএস কমপ্লেক্স দেখতে পাচ্ছ, লক এন্ড কি মডেলের ইএস কমপ্লেক্স আর ইনডিউস ফিট মডেলের ইএস কমপ্লেক্সে কিন্তু কোনো ডিফারেন্স নাই, কিন্তু ডিফারেন্সটা কোথায়, অ্যাক্টিভ সাইটের ভিতরে ডিফারেন্স। এর আগে লক এন্ড কি মডেলের ছবিটা দেখো, অ্যাক্টিভ সাইটটা একদম সাবস্ট্রেটের মাপে রেডি ছিল, জাস্ট সাবস্ট্রেট আসছে বসে গেছে। আর এখন দেখো ইনডিউস ফিট মডেল, পরের মডেল যেটা প্রপোজ করা হয়েছে, যে অ্যাক্টিভ সাইটের মাপটা হুবহু খাপে খাপে সাবস্ট্রেটের মাপে না, কিন্তু সাবস্ট্রেট এসে বসার পরে এনজাইমটা সাবস্ট্রেট তাকে প্রভাবিত করে যে তুমি আমার মাপ মতো চেঞ্জ হয়ে মিলে যাও, সেই কারণে ইএস কমপ্লেক্সের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো আমি হাত দিয়ে একটু দেখাই, সেটা হচ্ছিল ইনডিউস ফিড মডেলের কি হয়। ইনডিউস ফিড মডেলে হচ্ছিল, ধরে নাও এটা অ্যাক্টিভ সাইট, আগে আমি আবার দেখাচ্ছি লক এন্ড কি মডেল। লক এন্ড কি মডেলে অ্যাক্টিভ সাইট ছিল এরকম, একদম সাবস্ট্রেটের মাপে মাপে, সাবস্ট্রেট গিয়ে শুধু বসে গেছে, এটা হচ্ছে লক এন্ড কি। আর ইনডিউস ফিড মডেল কি, একদম মাপে মাপে না, সে একটু ফ্লেক্সিবল। তাহলে এই সাবস্ট্রেট আগে গিয়ে বাইন্ড করেছে, তখন এনজাইম কি করেছে, সাবস্ট্রেটের মাপে মাপে নিজেকে চেঞ্জ করে নিয়েছে। বুঝতে পারছো কিনা দেখো। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ইনডিউস ফিট মডেলে অ্যাক্টিভ সাইটটা রিজিড না, ফিক্সড না, অ্যাক্টিভ সাইটটা ফ্লেক্সিবল, সেই কারণে সাবস্ট্রেট গিয়ে বাইন্ড করছে, হুবহু মাপে মাপে মেলে নাই, কিন্তু এনজাইম কি করবে, সাবস্ট্রেটের মাপ অনুযায়ী নিজেকে চেঞ্জ করে দিবে। দেখো একটু ফাঁকা ছিল উপরের দিকে, সেটা চেঞ্জ করে নিজেকে সাবস্ট্রেটের মাপে মাপে করে ফেললো। তাহলে ফাইনালি লক এন্ড কি মডেল বলো বা ইনডিউস ফিট মডেল বলো, ইএস কমপ্লেক্স কিন্তু এইটাই। লক এন্ড কি মডেলে ইএস কমপ্লেক্সে সাবস্ট্রেট এবং এনজাইমের শেপ হুবহু সেম ছিল, সাবস্ট্রেট গিয়ে বসে গেলেই ইএস কমপ্লেক্স। আর ইনডিউস ফিট মডেলে কি, অ্যাক্টিভ সাইটের শেপটা ফিক্স ছিল না, সাবস্ট্রেট গিয়ে বসলো, অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের অনুযায়ী নিজেকে একটুখানি কনফরমেশনাল চেঞ্জ করে তারপরে হুবহু মিল হয়ে গেল। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। কোনো সমস্যা থাকলে এখনই বলো, আরো কোনো সমস্যা থাকলে এখনই বলো। তোমাদের ক্লাস কত পর্যন্ত? ম্যাম 30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, টাইম আছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো মডেল দুইটা? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, প্লিজ বলো। কোনো সমস্যা নেই। আচ্ছা, ভেরি গুড। তাহলে ইনডিউস ফিট মডেলের, আর ইনডিউস মানে কি, ইনডিউস মানে প্রভাবিত হওয়া। একজন যখন আরেকজনকে প্রভাবিত করে যে তুমি চেঞ্জ হও, ধরো হয় না আমরা বন্ধুদের দ্বারা ইনডিউসড হই, ঠিক আছে, এটাকে আমরা বলি মানে বন্ধুদের দ্বারা প্রভাবিত হচ্ছি। হ্যাঁ, তো সেরকমই সাবস্ট্রেট বাইন্ড করার পরে সে এনজাইমকে ইনডিউস করবে, প্রভাবিত করবে যে তুমি আমার মাপে হয়ে যাও। তখন এনজাইম সামান্য, তার মানে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা ফ্লেক্সিবল, ফিক্সড না আগের মতো। লক এন্ড কি মডেলে যেটা প্রপোজ করা হয়েছিল ফিক্সড, সেটা আসলে না, সে একটু ফ্লেক্সিবল, সেই কারণে সাবস্ট্রেট বাইন্ড করার পরে এনজাইমটা সাবস্ট্রেটের মাপে মাপে নিজেকে একটুখানি চেঞ্জ করে নিতে পারে যাতে তারা কমপ্লিমেন্টারি হয়। আচ্ছা, in addition the enzyme may distort the substrate, forcing it into a conformation similar to that of the transition state, অথবা সাবস্ট্রেটটা নিজেকে এমন ভাবে চেঞ্জ করে যে সে তারা এনজাইমের মাপে হয়ে যেতে পারে। For example, the binding of glucose to hexokinase, hexokinase নামে শেষে ASE আছে, দেখে বোঝা যাচ্ছে কি একটা এনজাইম, তাই না? এটার সাবস্ট্রেট কি, গ্লুকোজ। এক্সাম্পলটা হচ্ছিল গ্লুকোজ যখন হেক্সোকাইনেজের সাথে বাইন্ড করে তখন কি হয়, গ্লুকোজ কি করে, হেক্সোকাইনেজকে ইনডিউস করে যে তুমি সামান্য কনফরমেশনাল চেঞ্জ হও। তার ফলে the structure of the enzyme such that the active site তখন কি করে, অ্যাক্টিভ সাইট অ্যাজিউম করে নিজের শেপটাকে একটু চেঞ্জ করে একটা ধারণ করে কমপ্লিমেন্টারি টু দ্য সাবস্ট্রেট। গ্লুকোজের শেপে শেপে নিজের শেপটাকে অ্যাক্টিভ সাইট, হেক্সোকাইনেজের অ্যাক্টিভ সাইট একটু চেঞ্জ করে নেয়, যার ফলে তারা সুন্দরভাবে ইএস কমপ্লেক্স তৈরি করতে পারে।
ঠিক আছে? জি ম্যাম। দেখো ফিগারটা ইনডিউস ফিট মডেল, তার মানে অ্যাক্টিভ সাইটটা হুবহু সেম শেপে নাই, কিন্তু অবশ্যই মনে রাখবা সাবস্ট্রেট আগে বাইন্ড করবে, এনজাইম আগে চেঞ্জ হবে না। সাবস্ট্রেট বাইন্ড করলেই সে ইনডিউস করতে পারবে, প্রভাবিত করতে পারবে এনজাইমকে যে তুমি চেঞ্জ হও। The reality is that the different enzymes show features of both model. তোমরা জিজ্ঞেস করতে পারো যে তাহলে আসলে কি হয়, দুইটা তো মডেল, কিন্তু আসলে তাহলে এনজাইমের সাথে সাবস্ট্রেট কিভাবে বাইন্ড করে? আসলে দুইটা মডেলই রিয়েলিটিতে মানে সত্যিকার অর্থে ডিফারেন্ট এনজাইম শো ফিচার্স অফ বোথ মডেল উইথ সাম কমপ্লিমেন্টারি এন্ড সাম কনফরমেশনাল চেঞ্জ। তাহলে আসলে হচ্ছিল যে সত্যিকার অর্থে রিয়েলিটিতে প্রত্যেকটা এনজাইম আসলে দুইটা মডেলই মোটামুটি ফলো করে, কিছু কমপ্লিমেন্টারিটি থাকে লক এন্ড কি মডেলের মতো, এবং কিছু কনফরমেশনাল চেঞ্জ হয় যেটা ইনডিউস ফিট মডেলের মতো। বুঝে গেছে? দুইটা মডেলই আসলে ট্রু, কোনোটাই একদম আলাদাই না, দুইটা মডেলই বোথ ফিচারই শো বোথ ফিচার, মানে বেশিরভাগ এনজাইম এই দুইটা মডেলের ফিচার বৈশিষ্ট্যই দেখা যায় যে ফলো করে। হ্যাঁ, তোমাদের এখন আমি একটা ভিডিও দেখাবো ইউটিউবে, তাহলে তোমরা আরেকটু ভালো মতো বুঝবে। দেখতে পাচ্ছ? না ম্যাম। আচ্ছা, আমি দাঁড়াও দেখছি। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেব। এখানে দেখলে, এই ভিডিওটা দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ? ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দাঁড়াও অন করে দিচ্ছি। Enzymes are protein molecules that speed up chemical reactions in the cell. A special region on the enzyme, called the active site, is the area where enzyme activity takes place. An enzyme works by binding to molecules, called substrates, at its active site. The job of the enzyme is to convert the substrate into a different product or products through a series of chemical reactions. Following the reactions, the products are released, and the enzyme is free to act on another substrate. At the active site, the substrate should fit into the enzyme, almost like a key fits into a lock. Because of this, most enzymes fit only one substrate. To accomplish this lock and key fit, the the active active site site undergoes a slight change in shape in order to better accommodate the substrate. This is called the induced fit model, because the enzyme is induced to undergo small changes so that the substrate can achieve optimum fit. All enzymes have optimal environmental conditions that are correlated with with maximum maximum enzyme enzyme activity. activity. Environmental conditions such as pH and temperature play a role in how efficient the enzyme is in conducting its reactions. When conditions are less than optimal, an enzyme loses configuration and slow its activity. This is due to a change in the three-dimensional shape of the enzyme and is called denaturation. দেখো, তোমাদেরকে আমি আবার দেখাবো, দেখালে আরেকটু বেটার বুঝবে। সেটা হচ্ছিল, দেখো তোমরা খেয়াল করেছো কিনা যে কি মডেল অনুযায়ী এনজাইমটা সাবস্ট্রেটটা বসছে এনজাইমের সাথে, এবং বসছে, তারপরে এনজাইমটা একটু ফাঁকা থাকে, সেইটুকু এনজাইম চেঞ্জ করে নেয়। ঠিক আছে? সাবস্ট্রেটটা কিন্তু এনজাইমে সুন্দর মতো বসে যেতে পারছে, একটু যেটা ফাঁকা থাকছে সেই জায়গাটা এনজাইমটা কনফরমেশনাল, সামান্য ছোট্ট স্মল কনফরমেশনাল চেঞ্জ করে সাবস্ট্রেটের সাথে সুন্দরভাবে বাইন্ড করাটাকে এনশিওর করে। এবং আরেকটা জিনিস দেখবে যে এইখানে সাবস্ট্রেট ছিল হচ্ছিল দুইটা মলিকুল যুক্ত, মাঝখানে একটা বন্ড ছিল। এনজাইমের সাথে বসার পর কি হচ্ছে, ওই বন্ডটা ভেঙে যাচ্ছে এবং দুইটা মলিকুল আলাদা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তাদের প্রোডাক্ট।
ঠিক আছে? যখন রিঅ্যাকশন হতে থাকে তখন অ্যাক্টিভ সাইটে এনজাইমের বাইন্ডিংটা একদম সুন্দরভাবে হয়। রিঅ্যাকশনের শেষের দিকে গিয়ে এনজাইমের কনফর্মেশনাল ডিনেচারেশন হয়। ডিনেচারেশন মানে কি? তার যে নেচারের যে রূপ, সেই রূপটা চেঞ্জ হয়ে ডিনেচারেশন হয়ে যাচ্ছে। সেটা হয়ে কি হয়, অ্যাক্টিভ সাইটটা দেখো অনেক কনফর্মেশনাল চেঞ্জ হয়ে ঝুলে যাচ্ছে, কোনো রকমে সাবজেক্টটা উপরে এসে বসতেছে, তখন আর এনজাইম ভালো মতো কাজ করতে পারে না। ঠিক আছে? আবার আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, এবার সব ধীরে ধীরে আবার ভালো করে বুঝো। আবার একটু ভালো করে বুঝো। এবার আমি সাথে সাথে বলবো। তোমরা তো ভিডিওটা সবাই দেখেছো, তাই না? জি ম্যাম। আচ্ছা, এবার আমি ভিডিওটা দেখানোর সময় এক্সপ্লেন করব। হ্যাঁ, একবার তো দেখে ফেলেছো, এবার আমি একটু এক্সপ্লেন করব। হ্যাঁ, এনজাইমটা প্রোটিন মলিকুল, এটা তো বুঝতেই পারছো। তারা কি করে, কেমিক্যাল রিঅ্যাকশনকে স্পিড আপ করে, রিঅ্যাকশনের গতিকে বাড়ায়। A special region on the enzyme, called the active site, is the area where enzyme activity takes place. An enzyme works by binding to molecules. দেখো, এই যে সাবস্ট্রেটটা আসলো, সাবস্ট্রেটের ভিতরে দেখতে পাচ্ছ কালো রঙের একটা বন্ড আছে। তার মানে সাবস্ট্রেট ছিল দুইটা মলিকুল যুক্ত থাকাটা ছিল সাবস্ট্রেট। এই বন্ডটা ভেঙে গিয়ে দুইটা যখন আলাদা হয়ে যাবে সেটা হবে প্রোডাক্ট। ঠিক আছে? সাবস্ট্রেটের ভিতরে দেখো গোলাপি আর নীল মলিকুলের মাঝখানে একটা কালো রঙের বন্ডিং আছে। এইটা চাচ্ছে এনজাইমটা ভেঙে দিতে, তাহলেই প্রোডাক্ট হয়ে যাবে। দেখো, পর সাবস্ট্রেটে এনজাইমে বসার পরেই কিন্তু সাবস্ট্রেটটা, এবং দেখছো লক এন্ড কি মডেলের মতো বসেছে ঠিকই, কিন্তু একটু ফাঁকা আছে সাবস্ট্রেটে। লক এন্ড কি মডেলের মতো মোটামুটি বসেছে ঠিকই, এনজাইম কি করবে, ওইটুকু যে চেঞ্জ সেটুকুকে নিজে ইনডিউসড হয়ে চেঞ্জ করে একদম সুন্দর খাপে খাপে মিলে যাবে। দেখো, দেখছো ফাঁকাটা যে এখন আর নাই। জি ম্যাম। সাবস্ট্রেট বসার পরে এনজাইম কি করেছে, ইনডিউসড হয়েছে যে ওইটুকু সামান্য চেঞ্জ করে এনজাইমের মাপে মাপে নিজেকে চেঞ্জ করতে। ঠিক আছে? তাহলে এটা লক এন্ড কি এবং ইনডিউস স্পিড মডেল দুইটাই হচ্ছে একসাথে, বোথ এনজাইমরা দুইটাই ফলো করে। লক এন্ড কি মডেলের মতো তাদের যেরকম শেপেও মিলতেছে, অলমোস্ট পুরোপুরি 90% মিলে যাচ্ছে, আর ওই 10% ইনডিউসড হয়ে তারা নিজেদেরকে চেঞ্জ করে একদম সুন্দর মতো বসে যাচ্ছে। তোমরা সবাই এটা বুঝতে পেরেছো? প্রথমে একটুখানি ফাঁকা ছিল। প্রথমে একটুখানি ফাঁকা ছিল। হ্যাঁ, দেখো এবারে বন্ডিংটা ভেঙে যাচ্ছে। দেখো, যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে মাঝের বন্ডটা ভেঙে গেল, দেখতে পাচ্ছো মাঝের আর কালো বন্ডটা নাই, তার ফলে দুইটা আলাদা প্রোডাক্ট হয়ে গেল। এরা হচ্ছিল প্রোডাক্ট। সাবস্ট্রেট ছিল দুইটা যুক্ত একসাথে, সেই বন্ডটা ভেঙে গেল, কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে অ্যাক্টিভ সাইটের ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হলো, এবং তারপরে ওই বন্ডটা ভেঙে গেল এবং দুইটা প্রোডাক্ট আলাদা আলাদা হয়ে গেল, এবং এই প্রোডাক্ট দুইটা রিলিজ হয়ে যাবে এনজাইম থেকে। রিলিজ হয়ে গেল, এনজাইম আবার ফাঁকা হয়ে গেল। দেখছো, এনজাইম যে বারবার চেঞ্জ হয় সাবস্ট্রেটের সাথে বাইন্ড করার পরে, অলমোস্ট লক এন্ড কি, তাই তো? মানে অলমোস্ট লক এন্ড কির মতো করে সাবস্ট্রেট এসে বসে, অলমোস্ট একটু যেটুকু ডিফারেন্স থাকে সেটুকু তারা ইনডিউসড হয়ে ওইটুকু চেঞ্জ করে নিয়ে সাবস্ট্রেটের মাপে মাপে হয়ে যায়। তোমরা সবাই দেখবে এনজাইম তারকে একটু চেঞ্জ করে। স্লাইড চেঞ্জ হয়। তোমরা কি খেয়াল করেছো, একটু ফাঁকা ছিল সেটাকে এনজাইম চেঞ্জ হয়ে গেল? সবাই খেয়াল করেছো, একটু ফাঁকা থাকে সেটা এনজাইম নিজেকে চেঞ্জ করে ইনডিউস হচ্ছে। জি ম্যাম। হ্যাঁ, Enzyme is induced to undergo small changes so that the substrate can achieve optimum fit. All enzymes have environmental conditions that are correlated with maximum enzyme activity. Environmental conditions such as pH and temperature play a role in how efficient the enzyme is in conducting its reactions. দেখো, এবার এনজাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সুন্দরভাবে ফিট হচ্ছে না। তার মানে এই যে দেখো গ্রাফটা, এনজাইমের অ্যাক্টিভিটি নিচের দিকে পড়ে যাচ্ছে, সে আর ঠিকমতো কাজ করতে পারছে না, কারণ এনজাইম ডিনেচার্ড হয়ে গেছে। আর সুন্দরভাবে ফিট করেছে?
অনেক ফাঁকা না, না। হয়ে আছে, তাই না? তাহলে এটাই বলছি যে এনজাইম ধীরে ধীরে ডিনেচার হয়ে গেছে, তার শেপটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আর সাবস্ট্রেটের সাথে প্রপারলি Less বাইন্ড than করতে optimal. পারছে না, An enzyme will lose its configuration and slow its activity. স্লো This হয়ে is যাচ্ছে due তার to অ্যাক্টিভিটি। change in the এটাকে three-dimensional shape of the enzyme and is is called called denaturation. denaturation. এনজাইম ডিনেচার্ড হয়ে গেছে, আর কাজ করছে না। ঠিক আছে, তাহলে এইটুকুই তোমাদেরকে আমার বোঝানো ছিল। তোমরা সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো জি, কিনা ম্যাম। দেখো। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, তাহলে ইনডিউস ফিট মডেল আর ইনডিউস ফিট মডেল আর হচ্ছিল লক এন্ড কি মডেল, দুইটাই আসলে রাইট, দুইটাই আসলে এনজাইম ফলো করে, দুইটারই ফিচার এনজাইম ফলো করে। মেইনলি ফলো করে হচ্ছিল তোমার লক এন্ড কি মডেলের মতো, তাদের যেরকম সিমিলারিটি থাকে, যেরকম কমপ্লিমেন্টারিটি থাকে, একটু যেটুকু ডিফারেন্স থাকে মেলে না, সেটুকু সাবস্ট্রেট বাইন্ড করার পর এনজাইম নিজেকে সাবস্ট্রেটের মাপে মাপে চেঞ্জ করে নেয়। এটা কিছুটা হচ্ছিল, তোমরা জুতার দোকানে গেলা, তখন একটা জুতা অনেক সময় হয় যে পরার সাথে সাথে একদম তোমার পায়ের মাপে রেডি, সেটা হচ্ছে লক এন্ড কি মডেল, একদম কমপ্লিটলি পারফেক্টলি ফিট করে গেছে। আবার কিছু জুতা আছে একটু টাইট লাগে, কিন্তু দোকানদার কি বলে, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, বলে না? সেটা হচ্ছে ইনডিউস ফিট মডেল, মানে তোমার পা তোমার জুতাকে প্রভাবিত করবে যে তোমার পায়ের মাপে মাপে জুতা যেন চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ইনডিউস ফিট মডেল। ফিট করছে, একদম যদি না ফিট করতে তাহলে তুমি পা ঢুকাতেই পারতা না, ফিট করছে, একটু যেখানে অসুবিধা সেটুকু তোমার ধীরে ধীরে ইনডিউসড হয়ে সে তার মাপে মাপে হয়ে যাবে, সেটা হচ্ছে ইনডিউস ফিট মডেল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার, সবাই বুঝেছে, তাই তো? ম্যাম এরপর আমরা সিগনিফিক্যান্স, হ্যাঁ বলো। ম্যাম আমার ওই এনজাইমতে লাস্টের দিকে যায় যে ডিনেচার হচ্ছে, এটা কি কোনো হ্যাঁ। নির্দিষ্ট সময় আছে নাকি, যে এতগুলা সাবস্ট্রেট আসার পরে? তোমার টেম্পারেচার, পিএইচ এগুলির প্রভাবে ধীরে ধীরে নেচারে ডিনেচারেশন হয়ে যায়। কোনো কিছুই আসলে মানে আমাদের বডির কোনো কিছু আসলে একদম সারা জীবনের জন্য পার্মানেন্ট না। ঠিক আছে, এগুলি সবাই একটু ধীরে ধীরে সময়ের সাথে তোমার পিএইচ এর সাথে ইউজ করতে করতে ডিনেচার হয়ে যায়। ঠিক আছে, কোনো নির্দিষ্ট সময় নাই। এক একটা রিঅ্যাকশনের জন্য, এক একটা এনজাইমের জন্য অপটিমাম মানে সবচেয়ে ভালো কাজ করে সেই যে জায়গাটাতে, আর তারপর ধীরে ধীরে সে ডিনেচার হয়ে নিচের দিকে কার্ভের অ্যাক্টিভিটি পড়ে যায়। ঠিক আছে, সব কয়টা এনজাইমেরই তাই প্রথমে একটা ধীরে ধীরে অ্যাক্টিভিটি বাড়তে বাড়তে একটা পিকে পৌঁছায়, একদম অনেক বেশিতে পৌঁছায়, তারপর ধীরে ধীরে সেই অ্যাক্টিভিটি কমতে থাকে। আসলে বায়োলজিক্যাল সিস্টেমের যে কোনো কিছু, ইভেন তুমি মানুষের কথা চিন্তা করো, পুরো একটা সিস্টেম, ছোট থেকে তুমি ধীরে ধীরে অ্যাক্টিভিটি বাড়তে বাড়তে তুমি তোমার একদম ইয়াং এজে তুমি পিকে পৌঁছাও, তারপর ধীরে ধীরে বয়স হতে থাকে না, এজিং এর সাথে সাথে তোমার অ্যাক্টিভিটি কিন্তু আবার কমতে থাকে। প্রত্যেকটা জিনিসই এরকম। ঠিক আছে, একটা টাইমে তুমি পিকে পৌঁছাও, একদম মেইন কাজ অ্যাক্টিভ থাকার একটা মেইন সময় আছে, তারপর কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, তাই না? জি ম্যাম। আচ্ছা, ভালো কথা। আমি তোমাদেরকে আগে আজকে এইটুকু পড়াতে পারলাম না, আমাদের রেগুলার ব্যাচের এই পড়াটুকু হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা আমি বলে দিই। হ্যাঁ, নেক্সট শুক্রবারে, ঈদের আগে শুক্রবারে একদম দেখো শুরুতে এনজাইম আছে না ম্যাম? হ্যাঁ, ঈদ যদি শনিবার হয়, শুক্রবার তো আমাদের ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। না, শনিবার হোক শুক্রবার হোক ক্লাস হয়, ঈদের আগের দিনও ক্লাস হয় না কখনো, এটা সরকারি ছুটিও তাই। জি ম্যাম। মানে আসলে শুক্রবার কোনোভাবেই পাওয়ার কোনো উপায় নেই। আর ঈদ মনে হয় একদম ডিক্লেয়ার করে দিয়েছে 1 তারিখে, কারণ জিলহজ মাস শুরু হয়েছে একদম দেরিতে, তো ঈদ 1 তারিখে ডিক্লেয়ার্ড, বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। ঈদ মনে হয় শনিবারই হবে। হ্যাঁ, ঈদ শনিবারে ডিক্লেয়ার করে দেওয়া। ঠিক আছে, তাহলে 7 তারিখে আমরা ইনশাল্লাহ একটা টেস্ট নিব, সেটা কি এনজাইমের শুরু থেকে পেজ 1 থেকে ও ফ্যাক্টরের আগ পর্যন্ত। ঠিক আছে, একদম শুরু থেকে খুবই ছোট্ট এই ঈদের মধ্যে আমি তোমাদের বেশি পড়াশোনা দিবই না, তারপরে কো ফ্যাক্টরের আগ পর্যন্ত। ক্লিয়ার সবাই? ম্যাম, কো ফ্যাক্টর আগ পর্যন্ত? হ্যাঁ, জি ম্যাম। কো ফ্যাক্টরের আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো তোমার
এনজাইমের শুরু থেকে তাহলে কোফ্যাক্টরের আগ পর্যন্ত। হ্যাঁ, আজকে যে ক্লাসটা পড়াচ্ছি আজকে ক্লাসের আগ পর্যন্ত, তার মানে টার্নওভার নাম্বার যেখানে আমরা পড়েছি ওই পর্যন্ত। সবাই ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে অল্প সিলেবাস দিলাম। এই পরীক্ষাটাতে সবাই 10-এ 10 পাওয়ার চেষ্টা করবা, কারণ এই পরীক্ষাটা যে কতগুলি পরীক্ষা হবে তার মধ্যে সবচেয়ে সোজা, সবচেয়ে ছোট সিলেবাস। ঈদের পরে আমি ঈদের মধ্যে তোমাদেরকে কোনো এক্সট্রা প্রেসারও দিব না, তোমরা অল্প সিলেবাসে সোজা কোশ্চেনে এই পরীক্ষাতে যদি 10 পেয়ে থাকো তুমি কিন্তু অনেকটা আগায় গেলা। সবাই এখানে 10-এ 10 পেতে পারবে এরকম কোশ্চেন আমি করবো। হ্যাঁ বল ম্যাম, আরেকবার যদি বলে দিতেন ম্যাম প্লিজ। কি বলবো? এই সিলেবাসটা মানে এর জন্য, ওই সিটির হ্যাঁ, জন্য। শুরু থেকে টার্নওভার নাম্বার পর্যন্ত, তার মানে কোফ্যাক্টরের আগ পর্যন্ত। কোফ্যাক্টর 1 2 3 পেজ। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। 3 পেজ হচ্ছে 4 পেজ, 4 পেজের শেষ। আচ্ছা, আমি তোমাদের শেয়ার করে দেখাই দিচ্ছি, না বোঝার কোনো কারণ নাই। এটা তো খুবই অবাক হলাম তোমরা এই জিনিসটা ম্যাম বুঝতে পারছি ম্যাম। ম্যাম বুঝতে আমাদের পেরেছি। নেক্সট ম্যাম এই ক্লাসটাতে আমাদের একটা সিটি আছে ম্যাম। আবার একটু দেখাই, দাঁড়াও একটা মিনিট একটু বলি। এই যে প্রথম থেকে দেখো, এই যে এনজাইম থেকে শুরু করে কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত, ঠিক আছে? কোফ্যাক্টরের আগ পর্যন্ত। কোফ্যাক্টর এটা থাকবে না, আজকে ক্লাসে যা পড়ালাম তা থাকবে না, এই পর্যন্ত থাকবে টার্নওভার নাম্বার। হ্যাঁ, তোমাদের সিটি আছে অবশ্যই, এখন থেকে প্রত্যেকটা ক্লাসেই তোমাদের সিটি থাকবে, খুব স্বাভাবিক। প্রথম 2 উইক যখন হয় নাই, এটা সিটি থাকলে পড়ার কিছুই নাই, তাই না? এটা খুব সামান্য ছোট্ট পড়া, দুইটা সিটি দিবা, এটা তো কোনো লিখিত পরীক্ষাও না। লিখিত পরীক্ষা হলেও এটা কোনো ব্যাপার না, 10 মার্কসের একটা পরীক্ষার জন্য তো আর উইক পিছানো যাবে না, তাই না? তোমাদের প্রত্যেক উইকে এখন সিটি থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। প্রথম 2-3টা উইক যেহেতু পরীক্ষা নেওয়া যায় নাই, সো এখন প্রত্যেকটা উইকই সিটি থাকবে, মানে এটা কোনো এক্সকিউজই না। তা আজকে এই পর্যন্ত থাকুক, 9:33 বেজে গেছে, আমার আবার এখনই একটা ক্লাস, ঠিক আছে? তাহলে 9:40 থেকেই আমার ক্লাস। তোমরা সবাই ভালো